বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। খুচরা বাজারে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে 30 অক্টোবর প্রতিবাদ সভার ডাক দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। 2 নভেম্বর মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট। এবং গ্যালাক্সি নোট 7 বিস্ফোরণের পর বাজার থেকে মডেলটি সরিয়ে নেয় স্যামসাং এর মুনাফা কমেছে 30%। গ্রাহকদের আস্থা ফেরানোর উপর গুরুত্ব দেবে কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি সানভীর রূপল। বগুড়ার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের তারতম্য দ্বিগুণেরও বেশি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক মাসে লোকসানের পর এবার আগাম শীতের সবজি বিক্রি করে হাসি ফুটেছে কৃষকের মুখে। এ মূল্য আরো কিছুদিন থাকলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিয়ে ভালো অবস্থানে যেতে পারবে বলে আশা এলাকার সবজি চাষিদের। আজকে ফুলকপি আনছিলাম 1500 টাকা মন বেচলাম, বৃষ্টি না হলে আরো লাভ হতো। এখন মূল্যের দাম ভালো আগার থেকে এখন 800 টাকা মন বিক্রি করলাম। সবজির পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তারতম্যটা অনেক বেশি। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছে ভোক্তারা। তরিতরকারির দাম অনেক বেশি, তো এখন এই অবস্থায় যদি একটু কমতো তাহলে আমাদের মনে কিনাটা সাশ্রয়ের মধ্যে থাকতো। এখন খুচরা বাজার আর পাইকারি বাজার যদি সমন্বয় না করে তাহলে আমরা ভোক্তারা তো বড় অসুবিধার মধ্যে পড়ে গেছি। কৃষকের কাছ থেকে যে দামে সবজি কেনা হচ্ছে তার দ্বিগুণ দামে সাধারণ ক্রেতারা সবজি কিনছেন, এ কথা স্বীকার করে পাইকারি বিক্রেতারা কারণ হিসাবে পণ্য পরিবহনের চাঁদাবাজির অভিযোগ করেন। এখান থেকে নিয়ে যাইতে আমার রোডের মধ্যে পুলিশ প্লাস চাঁদা, এই দুইটা যদি না থাকতো তাহলে হয়তো সাধারণ মানুষের দোরগোড়ায় খুব অল্প টাকার মধ্যে পৌঁছায় দেওয়া যাইত। জেলার বড় সবজির পাইকারি বাজার মহাস্থান, সুলতানগঞ্জ ও রাজাবাজারে প্রতি কেজি ফুলকপি 40 টাকা, মূলা 20 টাকা, বেগুন 40 টাকা, শিম 80 টাকা এবং প্রতি পিস বাঁধাকপি 10 টাকায় বিক্রি হচ্ছে। এবার জেলায় 25,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার কারণে নদীতে নামতে পারছে না জেলেরা, যার প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে আগামী সপ্তাহ বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস ব্যবসায়ীদের, যদিও এতে একেবারেই আস্থাহীন ক্রেতারা। এদিকে দামের ঊর্ধ্বগতি নিয়ে বাজারে আগমন ঘটছে নানা ধরনের শীতের সবজির। রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষায় বন্ধ মাছ আহরণ, আর এ কারণে বাজারে নেই জাতীয় মাছ। কিন্তু বিক্রেতাদের ঝুড়িতে ঘাটতি নেই রুই, চিংড়ি, তেলাপিয়া আর কই মাছের। পর্যাপ্ত আমদানি রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের। অর্থশাস্ত্র বলছে পণ্যের আমদানি বেশি হলে কমে যায় দাম, যদিও মোহাম্মদপুর কাঁচা বাজারে সে সূত্র একদমই অকার্যকর। বিক্রেতাদের দাবি আমদানি কম হওয়ায় বাড়তি দাম মাছের। ইলিশ মাছের সাথে নদীর মাছ ওঠে, ওই মাছের সাথে ইলিশ মাছ ধরা বন্ধ, ওই মাছ ওঠে না। মাছ নাই যেহেতু এই জন্য মাছের দামটা একটু বেশি। আবার ইলিশ মাছ ধরা হইলে আবার মাছের দাম কমে যায়। ভ্যারি করে, কখনো 400 টাকা, কখনো 350 টাকা কেজি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। মাছ নেই কথা বলা ঠিক না, মাছ প্রচুর আছে, দামটা একটু কমলে ভালো হতো। এদিকে সীমিত আকারে আমদানির মাধ্যমে বাজারে আগমনী বার্তা দিচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, কিন্তু দাম শুনেই ফেরত যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। বাজারে টমেটো 140, শিম 120, নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকা দরে। সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে, নিয়ন্ত্রণ কিন্তু ওইভাবে হয় না। ভোক্তা মনে করেন আমরা ইচ্ছা করলে এটাকে কন্ট্রোল করতে পারো না, আর দোজ হু আর সেলার দে আর নট মনে করেন কন্ট্রোল দ্য হোল থিংস। গাড়ি ভাড়া বেশি, আপনার জায়গা থেকে মাল আনি সেখানেও বেশি, টোটাল খরচ যেখানে আমরা দোকানদারি করি সেখানেও খরচ বেশি। এই মিলিয়ে বেড়েছে সবকিছুরই ডাবল দাম বেড়ে গেছে। 40 টাকা থেকে 50 টাকা, এখন 60 টাকা থেকে 80 টাকা। এখন নতুন সবজি 12 মাসই পাওয়া যায়, এই জন্য 12 মাসই দামটা একটু বেশি থাকে। বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, 15 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 140 টাকায়। গরু 450 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকা দরে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে কাঁচা বাজারের খবর জানাতে যাত্রাবাড়ির বাজারে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ, রূপল, আমি এখন রাজধানীর অন্যতম বড় একটি কাঁচা বাজার যাত্রাবাড়ি বাজারে অবস্থান করছি। তো এই বাজারটি কিন্তু সকালের দিকে বেশ জমজমাট থাকে। তো যেহেতু এখন সময় প্রায় বেলা 11টা, তো সুতরাং এখানে কিন্তু ক্রেতার সংখ্যা এখন কিছুটা কম এবং বিক্রেতারাও কিন্তু অনেকটা এখনো যাদের বিক্রি শেষ হয়েছে তারা কিন্তু চলে গিয়েছেন। তো এই বাজারটি মূলত বলা যায় যে মোটামুটি তুলনামূলকভাবে সস্তা। এখানে কিন্তু কাঁচা সবজি ক্রেতারা কিনতে পারেন। যেমন আমি আপনাকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে এই বাজারটিতে কিন্তু যেমন বেগুন রয়েছে, সে বেগুনের দাম কিন্তু বিক্রেতারা বলছেন প্রায় 40 থেকে মানভেদে 50 টাকা কেজি। এবং যে কাঁচামরিচের কিছুদিন আগে আপনি জানেন যে কাঁচামরিচে হঠাৎ করে দাম বেড়ে গিয়েছিল। তো আজকে কিন্তু এই বাজারটিতে কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু 60 টাকা কেজি দরে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে পাইকারি পর্যায়ে কিন্তু বেগুন তারা কাঁচামরিচ কিন্তু তারা বিক্রি করছেন প্রায় 50 থেকে 55 টাকা কেজি দরে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু শীতকাল চলে এসেছে সুতরাং কিন্তু শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর কিন্তু মোটামুটি সরবরাহ বাড়তে শুরু করেছে এবং এই কারণে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই বাজারটিতে কিন্তু সব ধরনের যে কাঁচা সবজি রয়েছে সেগুলোতে প্রায় হচ্ছে 5 থেকে 10 টাকা করে কমেছে এবং সামনে সরবরাহ আরও বাড়তে থাকলে সবজির দাম আরও কমে আসবে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং এখানে দু একজন ক্রেতা যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারটিতে মূলত সস্তা দামে তারা কিনতে পারেন বলে যাত্রাবাড়িতে যারা অবস্থান করেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই বাজারটি থেকে তাদের সবজি কিনে থাকেন এবং তারা বলছেন যে যেহেতু রাজধানীতে বিভিন্ন বাজারে কিন্তু দামের কিন্তু একটা তারতম্য দেখা যায়, তো এই বাজারটিতে কিন্তু দামের খুব একটা তারতম্য নেই, মূলত সস্তা দামি তারা কিন্তু পণ্য শাকসবজি কিনতে পারেন। রূপল, রাজধানীর কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন যাত্রাবাড়ি থেকে সহকর্মী শুভ খান। সরাসরি ছিলাম সেখানে। পুরনো প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবিতে আগামী 30 অক্টোবর রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে প্রতিবাদ সভা করবে ব্যবসায়ী ঐক্য ফোরাম। একই সাথে আগামী 2 নভেম্বর ঢাকা মহানগরের সকল ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস ধর্মঘট পালনেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। দাবি মানা না হলে রাজস্ব বোর্ড ভবন ঘেরাওয়েরও হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, অভিযানের নামে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের নানা রকমের হয়রানি করেন, যা অবিলম্বে বন্ধেরও দাবি জানান তারা। অন্যান্য উৎস হতে ক্রয়কৃত সকল পণ্য সেবার উপরেও ব্যবসায়ীদের এই যৌক্তিক দাবির ফলে আমরা বিসিসিআইতে প্রতিবাদ সভার আহ্বান করেছি। আগামী 30 তারিখে বিকেল 3টায় এবং 2 তারিখে সমস্ত ঢাকা মহানগরীতে সকল দোকানপাট এবং কারখানা সারা দিনের জন্য পূর্ণ দিবস আমরা প্রতীকী ধর্মঘট পালন করব। আগামী 12 তারিখের মধ্যে যদি বিসিসিআই আমাদের অ্যাপেক্স বডি আমাদের পক্ষে ওকালতি করে সরকার থেকে যদি আমাদের দাবি বাস্তবায়ন করে না দিতে পারে, প্রথমে আমরা বিসিসিআই ঘেরাও করব, এরপরে আমরা এনবিআর ঘেরাও করব, প্রয়োজন হলে প্রাইম মিনিস্টারের দপ্তরে শত শত হাজার হাজার ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা স্মারকলিপি নিয়ে যাব। বাংলাদেশের জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সিস্টেমের পাশাপাশি করদাতাদের জন্য দ্রুত পেমেন্ট সিস্টেম আহ্বান করেছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এছাড়া যথাযথভাবে রাজস্ব আদায়ে এনবিআরকে নিজস্ব আইনি ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বলেছেন তিনি। সেগুনবাগিচায় করাঞ্চল 4-এর উদ্যোগে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে পাইলট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আয়কর রিটার্ন ফর্ম আরও সহজ করার পরামর্শ দেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, 1 নভেম্বর আয়কর মেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এতে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। পেমেন্ট সিস্টেমের জন্য কাজ চলছে বলে জানান তারা। অনুষ্ঠানে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া উপস্থাপন করেন এনবিআর সদস্য কৃষ্ণপদ হালদার। ফর্ম এই
বা খাতাপত্র এগুলো কমিয়ে কমিয়ে স্টেপস কমিয়ে যদ্দূর পারা যায় ট্রাস্টের মাধ্যমে আমাদের স্থাপন করতে হবে। উইদিন দ্য ল আপনার 100% পুরোটাকে আপনি ব্যবহার করেন, উইদাউট এনি ফিয়ার অর এনি সংশয় থাকবে না, পুরোপুরি ইউজ করেন। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন আমার পক্ষ থেকে আমার আশীর্বাদ থাকলো। সবাইকে আর কোর অফিসে আসতে হবে না, যারা স্যার নিজের বাড়িতে বসে বিভিন্ন বিদেশে বসেও কিন্তু এটা করা যাবে। সব ধরনের অবয়বে পেমেন্ট হবে। চালানের যে বিষয়টা, চালান যদি কেউ সংযুক্ত করতে চান সেই অপশন থাকবে, এবং ইলেকট্রনিক পেমেন্টের বিষয়ে কাজ হচ্ছে। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া হলে সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করা অনেকটাই সহজ হবে। একথা বলেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এসডিজি 6 অর্জনে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি অর্থায়ন থেকে নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদেরকে আরও জোরালোভাবে কাজে লাগানোর পরামর্শ দেন সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা। তবে এসডিজি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থার দাবি জানান বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তারা। পানি নয়, স্যানিটেশন নয়, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। এখন আমরা সংখ্যার বিচারে বেশ এগিয়েছি, এখন গুণের বিচারে আমাদেরকে একটু পরিবর্তন যেতে হবে। সেটা আমি বিশ্বাস করি হবে। সেখানে প্রাইভেট সেক্টর অটোমেটিক্যালি একটু ভালো কাজ করছেও। কারণ বাংলাদেশে এখন ইতিমধ্যে আমরা প্রাইভেট সেক্টরের দিকে প্রায় পুরোপুরি অর্থনীতির 70-80% তো তাদের হাতে চলে গেছে। উই এনজয় বিইং উইথ দ্য গ্লোবাল কমিউনিটি, বাট উই আর রেডি টু ডু ইট অন আওয়ার ওন। উই উইল ডু। আগামী 30 বছরের মধ্যে 70% এলাকায় এলপিজি গ্যাসের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া আধুনিক পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে তিনি বেসরকারি খাতকে সরকারের পাশাপাশি কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সিডাপ মিলনায়তনে মেগা প্রজেক্ট ডিবেট নামে এক গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সম্ভাবনা তুলে ধরেন। সভায় অন্যান্য বক্তারা রামপাল এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের আশঙ্কার কথা জানালে তিনি আগামী বাংলাদেশের চেহারা দেখার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। আমরা এলপিজি কে অটো গ্যাসেও ব্যবহার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা চাচ্ছি আগামী 3 বছরের মধ্যে 70% এলাকায় হাউস হোল্ড গ্যাস যেন এলপিজিতে ব্যবহার করা হয়। 2041 সালের ভিশন হলো বিদ্যুতের ক্ষেত্রে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ। আমি স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশ এই মুহূর্তে বিদ্যুৎ জ্বালানির জন্য ফাইন্যান্স ইজ নট দ্য চ্যালেঞ্জ না। আগামী বাংলাদেশের চেহারাটা আরো অনেক বড় হবে। সে বড় চিন্তা, বড় ভিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দিয়েছেন সেটাকে গ্রহণ করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। গাজীপুরের পুবাইলে 5,000 বাসাবাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পুবাইল ও এর আশপাশ এলাকায় অভিযান চালায়। এ সময় 15 কিলোমিটার এলাকায় 5,000 বাসাবাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে 4 ইঞ্চি ব্যাসার্ধের পাইপ ও বিপুল পরিমাণ রাইজার জব্দ করা হয়। রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ কেন্দ্র করে সিটি কর্পোরেশনের অভিযানে পরিচালনাকারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। এ সময় কাজে বাধা দেয় পাতাল মার্কেটের সাধারণ সম্পাদক আনোয়ার হাজিকে আটক করা হয়। এরপরে সৃষ্টি হয় উত্তেজনার। সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে নগর ভবন অভিমুখে মিছিল বের করে পাতাল মার্কেটের ব্যবসায়ী সমিতি। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে ঘটনাস্থলে যান ঢাকার দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। তিনি ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না হুঁশিয়ারি উল্লেখ করে ফুটপাত দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি। মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকানের সামনে আপনার বক্স বসায়া তারা মোবাইল মেরামত করে, এটা নিষেধ করে গেছে আগে সিটি কর্পোরেশন।
তারপরে আগেও না করছে তাদেরকে, আজকেও এসে না করছে, শুনে নাই। যখন এই জরিমানাগুলি করতে গেছে তা আমাদের সেক্রেটারি সাহেব গিয়ে বসতে পারে নাই, মনে করছে যে হয়তো বা আমি যেহেতু একটু সেক্রেটারি একটু না করি, তখন এটা তো একটা মোবিল কোড বলা চলে, না করা তো সমীচীন না। উচ্ছেদ অভিযান চলার পর আমরা যখন সংবাদ পেলাম তখন আমাদের অফিসার এবং ফোর্স নিয়ে আমরা এখানে অবস্থান নিলাম। অবস্থানের এক পর্যায়ে আমরা দেখলাম যে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। যারা ফুটপাতে ব্যবসা করেন আমি তাদেরকে বলেছি, আপনারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করে পুরো ফুটপাত জুড়ে এভাবে রাস্তা জুড়ে বসবেন না। অমান্য হাইকোর্টের রায়, সুস্পষ্ট নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন চাই। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিনের গৃহসজ্জা সামগ্রী প্রদর্শনী। ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও লাইটিং এর মন মাতানো ডিজাইন নিয়ে 30টির বেশি স্টল দেওয়া হয়েছে প্রদর্শনীতে। উদ্বোধনী দিন থেকে দর্শনার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বসবাসের ঘরকে একটু নান্দনিকতার ছোঁয়া দেওয়ার চিন্তা থাকে সবারই, কিন্তু নগর জীবনের নানা ব্যস্ততা আর ছোটাছুটির কারণে সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে অনেকের কাছেই। কর্মব্যস্ত নগরবাসীর কথা মাথায় রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছে গৃহসজ্জার নানা উপকরণের প্রদর্শনী। বৃহস্পতিবার সকালে উদ্বোধনের পর পরিবার পরিজন নিয়ে প্রদর্শনী দেখতে আসেন অনেকেই। বাহারি শোপিস, বর্ণিল প্লাইউড, দৃষ্টিনন্দন লাইটিং আর অন্দরসজ্জার ফার্নিচার সামগ্রী নজর কেড়েছে দর্শনার্থীদের। নতুন নতুন প্রোডাক্ট ইনোভেশন সম্বন্ধে জানা যাবে, তো দেখতে পারবো কি হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড। দেখলাম সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইনগুলো আসছে, আর্টিস্টিক লুক, তো এগুলো একটু আনা উচিত, নিত্য নতুন ডিজাইনগুলো। আমাদের এক্সিস্টিং যেটা তার সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা বা নতুন কিছু করা যায় কিনা সেটাই একটু দেখা। ডেকোরেশন একটু ঠিকঠাক মতো না করলে স্পেসটাকে আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি না। আর এখানে একসঙ্গে যেহেতু সব অনেক কিছু পাচ্ছি যেখানে খুঁজে আমরা দেখতে পাই না, মার্কেটে কোথায় কি আছে এত তো খুঁজে পাওয়া যায় না, সেজন্যই এখানে আসা। বিক্রেতারা জানালেন প্রদর্শনীতে বিদেশি ডিজাইনের পণ্যের পাশাপাশি দেশীয় ডিজাইনে তৈরি করা পণ্যেও রয়েছে নতুনত্ব। বিশেষ ছাড়ও থাকছে নির্দিষ্ট পরিমাণ ক্রয়ের উপর। আমাদের হাতে হিউজ ভ্যারাইটিস আছে, যে ভ্যারাইটিসগুলো হয়তো আমরা কাস্টমারদেরকে দেখাতে পারি না। একটা মেলার মাধ্যমে একই ছাদের নিচে দেখানো সম্ভব হচ্ছে বলে আমরা সেই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করেছি। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গৃহসজ্জা সামগ্রী প্রদর্শনীর দ্বিতীয় দিন চলছে আজ। মেলার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানিন মেহেদি। তানিন, রূপাল, গতকালকে শুরু হয়েছে প্রদর্শনী এবং প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে আমরা দেখেছি প্রদর্শনী প্রাঙ্গণগুলো 11টার দিকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন প্রদর্শনী প্রাঙ্গণ এবং তারা ঘুরে দেখছেন তাদের যে পছন্দের যে জিনিসপত্রগুলো যেগুলো তারা আসলে কিনতে চান তারা কিন্তু এখানে পছন্দ করে দেখছেন। বিশেষ করে মেলা প্রাঙ্গণে সব ধরনের গৃহসজ্জা সামগ্রী নির্মাণের জন্য যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো প্রদর্শনী হচ্ছে। ফার্নিচার থেকে শুরু করে ফল সিলিং এছাড়াও বিভিন্ন ধরনের শোপিস সব প্রদর্শনীতে স্থান পেয়েছে এবং আমরা গতকালকে আমরা কথা বলেছিলাম এবং আমরা দেখেছিলাম মেলার শুরুর দিনে যারা আয়োজক রয়েছে তারা যেমনটি বলেছিলেন যে যারা ক্রেতা দর্শনার্থীদের জন্য কিছুটা যাতে সুবিধা দেওয়া যায়, যাতে করে একই ছাদের নিচে তারা সব ধরনের পণ্য দেখতে পারেন এবং তারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্যটি তারা পছন্দ করতে পারেন, সেই জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলাতে ফার্নিচার দ্রব্যের পাশাপাশি গৃহসজ্জা সামগ্রী নির্মাণের যে সামগ্রী রয়েছে সেই সব সামগ্রী প্রদর্শিত হচ্ছে এবং যারা আয়োজক রয়েছেন পাশাপাশি বিক্রেতা যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেলা উপলক্ষে প্রদর্শনী উপলক্ষে কিন্তু তারা বিশেষ ছাড়েরও আয়োজন করে ব্যবস্থা করেছেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যে পণ্য রয়েছে সেই পণ্যের অর্ডার দেওয়া হলে পরে এখান থেকে যারা পণ্য ক্রয় করতে চান তাদেরকে তাদের যে গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেই পণ্যের উপরে নির্দিষ্ট পরিমাণ ছাড় রয়েছে এমনটি তারা বলছেন। এবং মেলাটিতে একটু জানিয়ে রাখছি যে গৃহসজ্জা সামগ্রীর যে নির্মাণ সামগ্রীর যে রয়েছে পাশাপাশি ফার্নিচারের পাশাপাশি আমরা দেখেছি যে লাইটিং এর যে বাহারি রঙের লাইটিং নিয়ে এখানে সাইব পাওয়ারটেক থেকে শুরু করে বেশ কয়েকটি শোরুম এখানে রয়েছে, যেই শোরুমগুলোতে দৃষ্টিনন্দন লাইট এখানে উপস্থাপন করা হয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানে আসা যারা দর্শনার্থী রয়েছেন দর্শনার্থীদের সঙ্গে, তারা যেটি বলেছেন যে এখান
এখানকার যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো নতুনত্ব রয়েছে এবং পাশাপাশি যে কার্পেট টাইলস রয়েছে দেখতেই পাচ্ছেন যে কার্পেট টাইলসগুলোতে রয়েছে না আভিজাত্য এবং বিভিন্ন ধরনের রং বেরঙের কার্পেট টাইলস এখানে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এখানে প্লাইউডেরও যে দোকানগুলো রয়েছে প্লাইউডের দোকানগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেখানে আমরা ঘুরে দেখে আমরা সেখানকার যারা বিক্রেতা রয়েছেন বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্লাইউড সম্পর্কে যে গতানুগতিক ধারণা রয়েছে সেই গতানুগতিক ধারণা থেকে বাইরে এসে এই প্রদর্শনীতে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ রাখা হয়েছে এবং সেই আকর্ষণের টানেই তাদের এই স্টলগুলোতে ক্রেতারা আসছেন বলে তারা আমাদেরকে দাবি করেছেন। এবং মেলা প্রাঙ্গণে প্রদর্শনী প্রাঙ্গণে যে লাইটিংয়ের যে শোরুমগুলো রয়েছে লাইটিংয়ের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে আমরা দেখেছি যে দৃষ্টিনন্দন লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই লাইটিংগুলোতে মানে গৃহস্থালির জন্য যে সব লাইটিংয়ের দরকার হয় ঘর সাজানোর জন্য সেসবের পাশাপাশি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসের জন্য বিভিন্ন ধরনের যে লাইটিং করা হয়ে থাকে সেগুলোর প্রদর্শনী করা হচ্ছে এখানে। পাশাপাশি যারা বাড়িতে ছোট বাগান বাড়ি করতে চান তাদের জন্য বাগানে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয় দৃষ্টিনন্দন লাইটিং করতে হয় সেসবেরও ব্যবস্থা এখানে রাখা হয়েছে এমনটি জানিয়েছেন যারা এখানকার আয়োজক রয়েছেন এখানকার বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। তবে আমরা এখানে গতকালকে যেহেতু মেলার শুরুর দিন ছিল সাপ্তাহিক শেষ দিন সেই জন্য গতকালকে কিন্তু লোক সমাগম দেখেছি অনেকটা কম ছিল। তবে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং ছুটির দিনের রাজধানী ঢাকায় যানজট কিছুটা কম থাকে এই জন্য আমরা দেখেছি সকাল থেকে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন দর্শনার্থীরা এখানে আসছেন এবং তারা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন তাদের পছন্দের পণ্য যাচাই বাছাই করছেন। তো রূপল আমার কাছে এই ছিল এখনকার মতো সব শেষ খবর। রূপল, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি থেকে মেলার খবরাখবর জানাচ্ছিলেন তানিন মেহেদি। উদ্বোধন করা হলো টিভিএস এর নতুন শোরুম। গতকাল রাজধানীর ইস্কাটনে নতুন এই শোরুমের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টিভিএস এর ব্যবস্থাপনা পরিচালক সহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প প্রতিষ্ঠান সিআরপিকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। গতকাল রাজধানীর গুলশানে ক্রাউন সিমেন্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেলরের হাতে অনুদানের চেক তুলে দেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কোম্পানির সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। এ সময় ক্রাউন সিমেন্টের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সালের জন্য 13টি ক্যাটাগরিতে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছে 52টি প্রতিষ্ঠান। প্রতি বছর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ডর বিচার বিশ্লেষণ করে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। রাজধানীর একটি হোটেলে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন, আইসিএমএবির সভাপতি আরিফ খান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আইসিএমএবি 2007 সাল থেকে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। পারিবারিক সহিংসতার কারণে যারা পরিবার থেকে আলাদা হয়ে যায় তাদের জন্য বেতন সহ ছুটি এবং আবাসন নিশ্চয়তায় নতুন আইন প্রবর্তন করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। সিটি হলে এক সংবাদ সম্মেলনে এই আইনের বিস্তারিত তুলে ধরেন তিনি। গৃহ নির্যাতন বা সাংসারিক সহিংসতাকে মানসিক সমস্যা হিসেবে উল্লেখ করে মেয়র জানান এই সময় প্রথম নিউ ইয়র্কের স্থায়ী গৃহহীনের সংখ্যা 60,000-এ পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের প্রতি বছর 2000 নারী পুরুষ তাদের সঙ্গীর হাতে নিগৃহীত হয়ে ফ্যামিলি জাস্টিস সেন্টারের শরণাপন্ন হয়। তারা তাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তবে এই সংখ্যা আরও বেশি বলে মন্তব্য করেছেন খোদ নিউ ইয়র্কের মেয়র বিল ব্লাজিও। ম্যানহাটনের ফ্যামিলি জাস্টিস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের নিয়ে শেল্টারে আগতদের 30 ভাগই গৃহ নির্যাতনের শিকার। এর ফলে শিশুরা পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যা মারাত্মক সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এই শহরকে নারী পুরুষ এবং শিশু সবার জন্যই নিরাপদ করতে হবে।
নির্যাতনের সংস্কৃতি পরিবর্তন করে গৃহহীন না হয়ে একত্রিত পরিবারের সংস্কৃতি চালু করা উচিত। সমস্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিশুদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্কে মানসিক স্বাস্থ্য সেবা খাতে $80 কোটি বরাদ্দের পর এবার পারিবারিক সহিংসতা রোধে সব ধরনের সহায়তা নিশ্চিতে আইন প্রণয়ন করল নিউ ইয়র্ক প্রশাসন। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য জুলিসা ফেরেরাস সমাজের বিভিন্ন স্তরের হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। আমরা চাই পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে, আর এক্ষেত্রে ভুক্তভোগীদের অধিকাংশ নারী। এই সমস্যায় পড়ে অনেক নারীর চাকরি হারানোর নজিরও আছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নতুন এই আইন প্রণয়ন করা হয়েছে। নতুন আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা গ্রহণ এবং আইনি পরামর্শকালে ভুক্তভোগীরা কর্মস্থল থেকে বেতন সহ ছুটি পাবেন। এছাড়া তাদের বেতনে যেন নির্যাতনকারী সঙ্গী ভাগ বসাতে না পারে, বাসা থেকে বের করে দিতে না পারে, এ বিষয়েও সুনিশ্চিত করা হয়েছে। আর এজন্য বাড়তি 2000 পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের সহায়তায় 15,000 অ্যাপার্টমেন্ট সহ নিউ ইয়র্কে 2 লাখ এফোর্ডেবল অ্যাপার্টমেন্ট করার অঙ্গীকার করেছেন নগর প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে 2015 সালে নিউ ইয়র্কে গৃহ নির্যাতন সংশ্লিষ্ট প্রায় 50টি হত্যাকাণ্ড ঘটে, আর শহরটিতে প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ 24 ঘন্টা পথে বাস করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 2016 সালের জন্য 1.2 এবং 2017 সালের জন্য সৌদি আরবের 2% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সৌদি আরবের অর্থমন্ত্রী ইব্রাহিম আল আসাফও প্রবৃদ্ধি 2%-এর ব্যাপারে আশাবাদী। জ্বালানির দরপতন, অতিরিক্ত বাজেট ঘাটতি ও ঋণের বোঝার কারণে চলতি বছর বেশ ধীর গতি ছিল সৌদির অর্থনীতি। এ বিষয়ে IMF বলছে, জ্বালানির দাম কম থাকলেও রাজস্ব আয় বাড়াতে এবং বিভিন্ন খাতে ব্যয় কমানোর ব্যাপারে জোর দিতে হবে সৌদি সরকারকে। ব্যবসা পরিচালনার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে 190টি দেশের মধ্যে ভারতের অবস্থান 130তম। সম্প্রতি বিশ্বব্যাংকের ডুইং বিজনেস 2017 রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ব্যবসা পরিচালনার জন্য সবচেয়ে কম ভোগান্তি পোহাতে হয় সিঙ্গাপুরে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোরও বেশ ব্যবসা বান্ধব। এই রিপোর্টে হতাশা প্রকাশ করে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, রিপোর্টে ভারতের গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স ও GST বিল সহ আর্থিক খাত পুনর্গঠনের খাতগুলোর বিবেচনায় আনা হয়নি। তবে এ তালিকায় আরও এগিয়ে থাকতে ভারত সরকার কাজ করবে বলে জানান তিনি। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিমান সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে আরও 5 থেকে 10টি বেশি বিমান সরবরাহ করতে চায় প্রতিষ্ঠানটি। 750 বিমান ডেলিভারির লক্ষ্য থাকলেও এ হার 2015 সালের তুলনায় কম। বিমানগুলোর মধ্যে 777, 787 ও ড্রিমলাইনার মডেলের যাত্রীবাহী বিমানের চাহিদাই বেশি। এই ঘোষণার পরপরই 4% বেড়েছে বোয়িংয়ের শেয়ারের দাম। গেল প্রান্তিকে বোয়িংয়ের মুনাফা হয়েছে $2,300 কোটি। তবে মুনাফা বাড়লেও আয় কমেছে 7.5%। এদিকে একই সময় কমেছে এয়ারবাসের মুনাফা। চলতি বছর 670টি বিমান ডেলিভারির লক্ষ্য নির্ধারণ করেছে এয়ারবাস। গ্যালাক্সি নোট 7 বিস্ফোরণের পর বাজার থেকে এ মডেলের স্মার্টফোন সরিয়ে নেয় স্যামসাংয়ের মুনাফা কমেছে 30% পর্যন্ত। জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ মুনাফা কমেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির। গেল বছর স্যামসাংয়ের মুনাফা হয়েছিল $4,600 কোটি। ফোনে আগুন ধরে বিস্ফোরণের পর এ মডেলের স্মার্টফোন তৈরি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে গ্যালাক্সি 8 বাজারে আসার আগ পর্যন্ত গ্রাহকদের আস্থা ফেরাতে বিক্রি বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। খুচরা বাজারে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে 30 অক্টোবর প্রতিবাদের সভার ডাক দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। 2 নভেম্বর মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট। গ্যালাক্সি নোট 7 বিস্ফোরণের পর বাজার থেকে মডেলটি সরিয়ে নেয় স্যামসাংয়ের মুনাফা কমেছে 30%।
গ্রাহকদের আস্থা ফেরানোর উপর গুরুত্ব দেবে কর্তৃপক্ষ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।